দেবসেনাকে নাম ধরে ডাকলে যেখানে থাকে ওখান থেকে দৌড়ে চলে আসে। আমি এতবার ধরে ডাকছি, তবু একবার সাড়াই দিচ্ছে না। ও বাড়ির বাইরে বেরিয়ে চলে যায়নি তো? হতেও পারে, চলো গিয়ে দেখি। চলো চলো। দেবসেনা, 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 দিদি ভাই, দেবসেনা। কেমন আওয়াজ? লক্ষ্মী, ভেতরে ওটা কিসের আওয়াজ হচ্ছে? একবার তাড়াতাড়ি গিয়ে দেখ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি ওদিকটা গিয়ে দেখো, আমি এদিকটা দেখছি। হ্যাঁ ঠিক আছে। চলো। হ্যাঁ। দেবসেনা, দেবসেনা, ভিতরে ওটা কিসের আওয়াজ হচ্ছে? লক্ষ্মী, কিসের আওয়াজ আসছে বল? কিসের আওয়াজ হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এবার আমি এই আওয়াজটাকে কি করে বন্ধ করি? এই আওয়াজটা কোথা থেকে যেন আসছে। লক্ষ্মী, বৌদিমণি, মিউজিক সিস্টেম থেকে আওয়াজ আসছে। হ্যাঁ তাই তো, দাঁড়া অফ করে দিচ্ছি। হুম। হ্যাঁ? হ্যাঁ? এটা আবার কেন শুরু হয়ে গেল? এত জোরে কে গান বাজাচ্ছে? লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী, বাবা ডাকছে তোকে, যা। আসছি কর্তা বাবু। লক্ষ্মী, ওটা কিসের শব্দ? ওই যে টেপ রেকর্ডের গানের আওয়াজ। গান চালানো ছিল তো, সেটা বন্ধ করতে হবে তো। বন্ধ তো করতে গিয়েছিলাম কিন্তু হচ্ছিল না। বন্ধ করছে না, ছাই করছে। যা গিয়ে তাড়াতাড়ি বন্ধ কর। হ্যাঁ যাচ্ছি। আরে ছাড় ছাড়, আমি দেখছি, তুই যা এখান থেকে। কি যে হয়েছে এটা? ছি, কোথায় যে গেল দেবসেনা? আঙ্কেল, হ্যাঁ? দেবসেনাকে সব জায়গায় খুঁজে দেখলাম কিন্তু কোথাও নেই। দিদিভাই কোথাও নেই। না, হ্যাঁ সত্যি, দেবসেনাকে কোথাও খুঁজে পেলাম না। এসব কি যে হচ্ছে দাদা? এবার কি পুলিশে গিয়ে কমপ্লেন করব? এই কিছু হলো না হলো স্বামীজিকে ফোন করছে, নয় পুলিশকে ফোন করছে। আর পারি না। এই কিরণ, অরুণকে ফোন কর তো। ঠিক আছে। এই বাড়িতে এসব হচ্ছেটা কি? এই লক্ষ্মী, তোকে বললাম না গানটা বন্ধ করতে, তুই এখনো বন্ধ করিসনি। ওটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। গঙ্গা বৌদিমণি ওটা ঠিক করছে। ছি। কি অরুণকে পেলি? না আঙ্কেল, ফোন সুইচ অফ বলছে। এতক্ষণে নিশ্চয়ই ওর দম বন্ধ হয়ে মারা গেছে। আরে শোনো শোনো, আমাদের দেবসেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি খুঁজে দেখা হয়েছে, কোথাও নেই। কোথায় যে গেল আমার খুব ভয় করছে। অরুণ, আমি তোকে ফোন করছিলাম কিন্তু সুইচ অফ বলছিল। কি করবো বুঝতে পারছি না। আমি জানতাম এটা হবে, এটাই এক্সপেক্ট করছিলাম।
তাই সেই কখন থেকে ওকে বলে যাচ্ছি যে মোবাইল নিয়ে এতক্ষণ ধরে খেলিস না, কিন্তু ও আমার কথা শুনলে তো গেম খেলে খেলে ব্যাটারিটা ডাউন করে দিয়েছে বোধহয়। তুমি এসব কি বলছো? দিদি ভাই, দেবসেনা, বাবা তো আমার কথাই বলছে গঙ্গা। সে কি গো দিদি ভাই, তুমি বাবার সাথে বেড়াতে গেছিলে আর আমরা সবাই এখানে ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। তা দিদি ভাই, আমাদের একটু বলে গেলে হতো না, তাহলে আর চিন্তা হতো না। বাবা, আমিও জানতাম না যে ও কখন গাড়িতে উঠে পড়েছিল। আমি তো অফিসে পৌঁছে দেখতে পেলাম ওকে। তোমার ছেলে ব্যবসা ঠিকমতো দেখছে কিনা সেসব কিছুই আমি চেক করতে গেছিলাম দাদু। দেবসেনা, তুই এখন থেকেই বিজনেসে দেখাশোনা করতে শুরু করেছিস। তুই বড় হয়ে গেছিস। বাবার আর দাদুর কোনো চিন্তাই থাকবে না। আমার ছেলে তো এখনো আমাকে রিটায়ারই করতে দিল না, কিন্তু আমার দিদি ভাই বড় হয়ে গেছে। আমার দিদি ভাই এবার আমি নিশ্চিন্তে রিটায়ার করতে পারবো। এসো এসো দিদি ভাই, এসো এসো। আমার সাথে খেলতে চেষ্টা করো না। ও কি করে বাইরে এলো? চাবিটা কোথায় গেল? কি হলো গঙ্গা? কি খুঁজছো তুমি? যাই খুঁজি না কেন, তোর কি দরকার? কোনো দরকার নেই, এমনি জিজ্ঞেস করছিলাম। আমাকে দেখে এরকম চুপ করে গেলে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো। তোর মতো একটা বাচ্চা মেয়েকে দেখে হঠাৎ করে আমি ভয় পেয়ে যাব কেন? তুই যা, নিজের কাজ কর গিয়ে। যতক্ষণ আমি আমার কাজ করব তুমি তোমার কাজ করতে পারবে না। সেটা আমি জানি, সেই জন্যই তো আমি উপায় বের করার চেষ্টা করে চলেছি। আমার দুর্ভাগ্য যে যা চাইছি তার কিছুই হচ্ছে না, আর কি যে হচ্ছে মাথায় ঢুকছে না। যখন বোঝার সময় আসবে তখন বুঝে যাবে। এখন তো চাবি কোথায় সেটা খুঁজছো, তাই না? তা তুমি কি চাবিটা খুঁজে পেয়ে গেছো? আমি যে চাবি খুঁজি সেটা তুই কি করে জানলি? এক সাপের পায়ের ছাপ অন্য সাপ চিনে যায়। এই, এসব তুই কি বলছিস? কি বলছিস তুই? তুমি যেটা খুঁজছো সেই চাবিটা আমার মায়ের যে মালা দেওয়া ছবিটা রয়েছে সেখানে আছে। ছবি? হ্যাঁ, যাও যাও। কোথায়? কোথায় রয়েছে?
এসব তাহলে তোর কাজ? আমার সব প্রচেষ্টা তুই ব্যর্থ করে দিচ্ছিস। আমার সামনে না এসে পেছন থেকে গোপনে তুই এদের রক্ষা করছিস। কোথায় তুই? কোথায়? আমার সামনে আয়, নাকি ভয় পাচ্ছিস সামনে আসতে? দেখ, নয়তো ফল কিন্তু ভালো হবে না। তুই যা পারিস করে যা, যত ইচ্ছা চেষ্টা কর, কিন্তু তুই এদের কাউকে বাঁচাতে পারবি না। এদের সবাইকে মেরে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করবই। তোর স্বামীকে তুই কোনোভাবেই বাঁচাতে পারবি না। ক্ষমতা থাকলে সামনে আয় আমার। আমার এতদিনের এত প্রচেষ্টা, তার মানে জানকির জন্য ব্যর্থ হয়েছে। এই ধরেছি। আরে বাহ, 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 বাহ। গঙ্গা, হ্যাঁ বাবা। তোকে দেখে মনে হচ্ছে টেনশন করছিস। দেবসেনা তো ফিরে এসছে। না বাবা, আমি টেনশন করছি না, আমি ঠিক আছি। ও, কিন্তু এরপরে তুমি ঠিক থাকতে পারবে না, এটা মনে রেখো গঙ্গা। আমি কোথায় রয়েছি, কি করছি, এই সব তোমাকে দেখতে হবে। তোমাকে সব সময় আমার উপর নজর রাখতে হবে। গঙ্গার উপরে তুমি নজর রাখবে দিদি ভাই? কেন এরকম কেন মনে হচ্ছে? আমি কোথাও হারিয়ে গেলে তখন তো সবাই মিলে গঙ্গাকেই দোষ দেবে, তাই না? গঙ্গাকে কেন দোষ দিতে যাবে? এটা কেন মনে হচ্ছে? দাদু, গঙ্গাই তো এখন আমার মা। হ্যাঁ, সে তো নিশ্চয়। তাহলে মেয়েকে চোখে চোখে রাখার দায়িত্ব তো একজন মায়েরই হয়, তাই না? ঠিক বলেছি কি না? একদম ঠিক বলেছো। আমি বাবার সাথে অফিসে গেছিলাম, এই কথাটা গঙ্গা জানতো না। তার মানে হলো গঙ্গা নিজের দায়িত্ব ঠিক মতন পালন করেনি। সেই জন্যই বলছি সব সময় ওকে আমার উপর নজর রাখতে। গঙ্গা তো নজর রাখবেই, কিন্তু সে কথা থাক। এরপর থেকে তুমি যেখানে যাবে আগে গঙ্গা মাকে বলে যাবে। আমার আর গঙ্গার তো ওইটাই খেলা দাদু, তাই না গঙ্গা? গঙ্গার সাথে খেলা করতে হলে তোমাকে তো গঙ্গার সাথে থাকতে হবে। এবার ওই টেডিটা ছেড়ে গঙ্গার সাথে গিয়ে খেলা করো। আমি একবার ঘুরে আসি। গঙ্গা, চলো খেলা শুরু করি। তোকে তো আমি
গঙ্গা, তোর কোনো এক বন্ধু লতা তোকে ফোন করেছে। ও লাইনে রয়েছে। এই নে। কি হচ্ছে বাবা, তুমি কি এত ভাবছো? হ্যাঁ ভাবছি, আমাদের যে প্রেসিডেন্ট আছেন উনি এখানে পাশে একটা রিসর্ট চালাচ্ছিলেন, ভালো ইনকাম হচ্ছিল, কিন্তু এখন ওনার কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে, তাই ওই রিসর্টটা আমাকে লিজে নেবার অফার দিয়েছেন। উনি জানতে চাইছেন যে আমি ওই অফারে নিতে আগ্রহী কিনা। লিজের অ্যামাউন্ট হলো তা প্রায় 20 লক্ষ টাকার মতো। নিয়ে নিলে ইনকাম হবে মনে হয়। বাবা, এতদিন পর্যন্ত বিষয় সম্পত্তির ব্যাপারে আঙ্কেলকে বলেছি, টাকা তো কখনো চাইনি। আমরা ব্যবসা শুরু করতে চাইলে নিশ্চয়ই আমাদের সাহায্য করতে রাজি হবে। মনে হয় না আঙ্কেল বারণ করবে। তোর মনে হয় দেবে টাকা? হ্যাঁ বাবা, মায়া তো এই বাড়িতে এসেই পাগল হয়ে গেছে, তাই না? উনি ক্ষতিপূরণ কিছু দেননি, কিন্তু ওই মঞ্জু আন্টির স্বামীর 50 লাখ টাকা ধার শোধ করে দেন। আবার একটা বিজনেস ইউনিটও সেট করে দিয়েছেন ওদেরকে। তাহলে তোমাকে কেন দেবেন না? উনি তো তোমাকেও ভালোবাসেন, তাই না? এইটুকু তো করবেনই তোমার জন্য। তুমি বিজনেস করতে চাও, উনি নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। তাহলে জিজ্ঞেস করি। আরে হ্যাঁ বাবা, আরে জিজ্ঞাসা করতে দেখতে অসুবিধা কিসের? একবার চেষ্টা করে দেখলে আপত্তি নেই। তাহলে যাওয়া যাক। বাবা, ডকুমেন্টস গুলো একটু দেখে নাও না। ভালো কাজ করতে যাওয়ার আগে এত চিন্তা করিস না, সব ভালোই হবে। তাও তুমি এগুলো একবার পড়ে দেখে নাও বাবা। পরিস্থিতি অনুযায়ী যা শর্ত রেখেছিস ঠিকই আছে মনে হচ্ছে। এতদিন শুধু পয়সাই কামিয়েছি, কিন্তু এবার একটু পুণ্য অর্জন করা চাই, বুঝলি? এবার আমি একটু পুণ্য অর্জন করব। আর এই কাজ শুরুর মূলেই ছিল জানকি। এই প্রজেক্টটা ওর নামে উৎসর্গ করে দেব। এই ফাইলটা ওর ফটো সামনেই রেখে দে। ঠিক আছে বাবা। হ্যাঁ বাবু। কি হয়েছে ধর্ম, আজকে এখনো বাড়িতেই রয়েছে? হাসপাতালে যাওনি এখনো? হ্যাঁ এই যাবো, তার আগে আপনার সাথে একটা কথা ছিল। কি হয়েছে বলো? না সেরকম কিছু না, আর কয়েকদিনের মধ্যেই মায়া হাসপাতাল থেকে বাড়িতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। ওর ফিউচার, এর ফিউচারের কথা ভেবে একটু চিন্তা হচ্ছে। আর ওর তো 28 বছর হয়ে গেল। হ্যাঁ বাবু, একটা ব্যবসার অফার পেয়েছি, সেটা যদি নিতে পারি তাহলে ওর লাইফটা সেটেল হয়ে যাবে, কিন্তু তার জন্যে প্রায় 20 লাখ টাকা চাই। দেখলি তো অরুণ, হ্যাঁ। তুই ওই নতুন কাজ শুরু করতে যাচ্ছিস, আর ধর্ম একটা নতুন ব্যবসা শুরুর কথা আমাকে বলতে এসছে। ধর্ম, হ্যাঁ? তুমি যখন রাজনীতি ছেড়ে দিয়ে নতুন করে ব্যবসা শুরুর কথা বলছো, আমার মনে হয় তোমাকে আমার সাহায্য করা উচিত, আর এটা আমার কর্তব্যের থ্যাংক ইউ মধ্যে। জামাই বাবু। যে কোনো অবস্থায় নিজের আত্মীয় বন্ধুদের ব্যবসার অংশীদার করা ভালো। তাহলে ব্যবসার উন্নতির সাথে সাথে বন্ধু বান্ধবের উন্নতি হবে। আমি তোমায় টাকা দেব, তুমি ব্যবসা শুরু করো। জামাই বাবু, আপনি টাকা দেবেন এটা শুনে আমার আনন্দ হচ্ছে। ধর্ম, কিন্তু আমার দেওয়া টাকাকে যদি তুমি নষ্ট করার প্ল্যান করো, তাহলে একটা কথা মনে রেখো, আমি তোমাকে একটা টাকাও দেব না। হ্যাঁ আমি তো জানি সে কথা। আর যদি সেই টাকা দিয়ে ভালো ব্যবসা করতে চাও, তাহলে আমি কোটি কোটি দিতে রাজি আছি। অরুণ, কি বলিস? বাবা, এত কম টাকা চাইলে কেন? আর একটু বেশি চাইলেই পারতে। আরে আগে টাকাটা তো হাতে পাই। ধর্ম, হুম। কিরণ আবার কি বলছে? না না, কিছু না। ও বলছে যে ওর খুব ইচ্ছে যে আপনার হাত দিয়েই প্রদীপটা জ্বালিয়ে ওর ব্যবসার উদ্বোধন করবে। সে আর এমন কি ব্যাপার,
করলেই হবে উদ্বোধন। যেমন তোমরা একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছ, অরুণও তেমনি নতুন একটা কাজ শুরু করতে চলেছে। তাই নাকি জামাই বাবু? কি কাজ আমাকে বলুন। অরুণ যে কাজটা করতে চলেছে তার প্রথম উপভোক্তা কে হবে জানো? কে বলুন? তুমি। আমার কে? আমি? হ্যাঁ। আমার তো কিছুই মাথায় আসছে না, একটু বুঝিয়ে বলুন না। বলছি জানকি মায়ের নামে ও একটা ভালো কাজ করছে। ঠাকুর ঘরে ওর ফটোর সামনে দাঁড়িয়ে কথা হবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, চলুন চলুন চলুন। লক্ষ্মী, হ্যাঁ কর্তা বাবা। গঙ্গা আর দেবসেনাকে ওই ঠাকুর ঘরে আসতে বল। ঠিক আছে। এখনো টাকা জোগাড় হয়নি। আমি তো আপনাকে বলে রেখেছিলাম যে 2 দিনের মধ্যে পয়সা জোগাড় করে রাখতে। মুখের কথা নাকি? বললেই রেডি করে ফেলবো। 10 লাখ টাকা জোগাড় করা সহজ নাকি? আমার এটা করার জন্য আরো সময় চাই। এত টাকার জন্য একটু ধৈর্য ধরতেই হবে। আমি শান্ত হয়ে বসে থাকলে অপেক্ষাই করতে থাকবো। আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। আপনাকে ওই পয়সার এক্ষুনি ব্যবস্থা করতে হবে। বাড়িতে এতজন লোক রয়েছে, তাদের মাঝখানে এতগুলো টাকা নিয়ে আসবো কি করে? সাহস দেখো, হসপিটালে তো অত লোকের সামনে থেকে গিয়ে কোনো কথা না ভেবে খুন করতে গিয়েছিলে। এখন পয়সা জোগাড় করাটা তোমার ব্যাপার। আপনি নিজেই বলেছিলেন যে আপনি খুন করতে গিয়েছিলেন এ কথা। আপনি নিজে বললে ও কেউ বিশ্বাস করবে না, এমন বাড়িতে থাকেন আপনি। সেখান থেকে টাকা বের করতে পারবেন না। সোজা কথায় বুঝে যাও, ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা আমার নয়। আমি যখন একবার ধরেছি, এত সহজে ছেড়ে দেবার পাত্রী আমি নই। আমি আপনার কাছে এমনি এমনি টাকা চাইছি না, আপনার ভুল ঢাকার জন্য চাইছি। যা বলছি সব ঠিক, কিন্তু আমার পরিস্থিতিটাও একবার বোঝার চেষ্টা কর। এত টাকা আমি আপনার পরিস্থিতি ভাবার কাজ তো আমার নয়। আমার কাছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা যদি পুলিশের হাতে তুলে দিই, তাহলে আপনার কি অবস্থা হবে সেটা ভাবুন। আপনিও একজন ক্রিমিনাল, আমিও একজন ক্রিমিনাল। তাই বেশি কথা না বাড়িয়ে কোনো লাভ হবে কি? আপনি টাকা দিলে ভালো, না হলে ওই সিসিটিভি ফুটেজ যদি একবার পুলিশের হাতে যায় তাহলে কি হবে তোমার জানা আছে? আমার সাথে চালাকি করার চেষ্টা করে লাভ নেই। আরে হ্যালো, অরুণ, হ্যাঁ বাবা। তোমার কাজ যাতে ভালো করে শুরু হয় তার জন্য মন প্রাণ দিয়ে প্রার্থনা করো। জামাই বাবু, অরুণও কি আমাদের মতন কোনো ব্যবসা শুরু করছে নাকি? না না, ও ব্যবসা শুরু করছে না, জানকীর নামে একটা ট্রাস্ট চালু করছে। কি বলছেন? অরুণ জানকীর নামে একটা ট্রাস্ট চালু করতে যাচ্ছে? হ্যাঁ, হঠাৎ এমন সিদ্ধান্ত? জানকীর নামে ট্রাস্ট শুরু করে ও ভালো কাজ করতে চায়, আর শুরু করার জন্য আমি ওকে কিছু টাকা দেবো ঠিক করেছি। আপাতত এর জন্য 60 লক্ষ টাকা দিচ্ছি আমি। 60 লক্ষ টাকা? এ তো সবে শুরু। গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, হ্যাঁ বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা করানো, হ্যাঁ। সাথে সাথে আর্থিকভাবে দুর্বলদের ব্যবসার জন্য সাহায্য করা, হ্যাঁ, এই রকম নানান সাহায্য করা হবে। এটা খুব ভালো কথা। আচ্ছা,
তুমিও তো ব্যবসার জন্য টাকার কথা বলছিলে না? এই ট্রাস্টের তরফ থেকে তোমাদেরকে ব্যবসা শুরু করার জন্য সাহায্য করা। খুব বড় উপকার করলেন জামাইবাবু। কত টাকা চাইছিলে জানো? 20 লক্ষ টাকা হলেই চলবে। অরুণ, বাবা, তুই এক কাজ কর, ধর্মকে 20 লক্ষ টাকা দিয়ে দে। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমরা কিসের ব্যবসা শুরু করবে বলে ভাবছো? ও একটা গ্যামলিং ক্লাব লিজ নেব ভাবছি। জুয়া খেলার আড্ডা? তাতে কি হয়েছে? আমরা যে টাকা ঢালবো জামাইবাবু, আশা করি 6 মাসের মধ্যে আবার সেটা উসুল হয়ে যাবে। অরুণ, টাকা বের করিস না। টাকা ওখানেই রেখে দে। কেন বাবা? আরে, আমি মনে করেছিলাম ও কোনো ভালো ব্যবসা শুরু করবে, কিন্তু ও তো দেখি জুয়ার আড্ডা বসানোর কথা ভাবছে। আরে জামাইবাবু, ওটাও তো একটা ভালোই ব্যবসা। ওসব কোনো ব্যবসা নয়, এসব অন্যায়। যাও জামাইবাবু, বেরিয়ে যাও। অরুণ, বাক্স বন্ধ কর। হ্যাঁ বাবা। ধর্ম, জামাইবাবু, এই জুয়া খেলার ফলে কত পরিবার ধ্বংস হয়ে গেছে তার কোনো ধারণা আছে তোমার? লোকে সর্বশান্ত হয়ে যায়। এর ফলে অনেক পরিবার আত্মহত্যা করতে বাধ্য। অনেক ভালো ভালো লোকেদের পথে বসিয়ে ছাড়ে এই জুয়া খেলা, আর কোনো কিছুর দিকে দৃষ্টি পড়ে না। একবারই জুয়ার নেশা ধরলে সব শেষ। এরকম পাপের ব্যবসা করে অর্থ কামানো মহাপাপ। এরকম পাপের টাকা দিয়ে কখনোই কোনো লোকের মঙ্গল হতে পারে না। দেখো, টাকা কামানোটাই বড় কথা নয়, সৎ পথে আয় করাটাও ভীষণ জরুরি। আর তুই যাই করিস সেসব কি ভালো উপায় রোজগার করেছিস? সবাই যেখানে গরুর কাছ থেকে দুধ নেয়, তুই তো সেখানে পুরো গরুটাকেই দখল করে নিয়ে এসেছিস। তুই আবার কোন মুখে ওকে বড় বড় জ্ঞান দিচ্ছিস? তুমি যখন বলে ব্যবসা শুরু করবে সে কথা শুনে আমি খুশি হয়েছিলাম, কিন্তু তোমার এই বুদ্ধিটা আসলে শর্টকাট উপায়ে রোজগার করা, আর সেই জন্যই আমি তোমাকে একটাও টাকা দেব না। আঙ্কেল, আমাদের ভালো হোক তুমি সেটা কখনো চাও না এই। বলে মনে হচ্ছে। না রে কিরণ, আমি তোদের ভালোর জন্য এই কথা বলছি। এরকম ব্যবসা করা উচিত নয়। কোনটা ভালো কোনটা মন্দ সেটা একবার ভেবে দেখবি তো। আচ্ছা, মঞ্জু আন্টির হাজবেন্ডের ব্যাপারে তুমি অন্যরকম বলেছিলে। উনি যখন 50 লাখ টাকা শেঠের কাছ থেকে ধার নিয়েছিল তুমি চুকিয়ে দিলে, আর আজ আমরা ব্যবসা করছি তুমি টাকা দেবে না। তুই কি জানিস এসব বিষয়ে? আরে চুপ কর না হতভাগা। এরপর রেগে গিয়ে যদি বাড়ি থেকে বের করে দেয় তখন কি আমাদের হবে? একটু পছন্দ করো না সেটা বোঝাই যাচ্ছে। তুমি ভেতর থেকে একরকম আর বাইরে থেকে আরেক রকম। কিরণ। তোমার খেয়াল খুশি মতন তোমার মত বদলে দাও। কিরণ, আমরা যেটা করতে চাই সেটা পছন্দ না হলে আমাদের সাপোর্ট করা কিরণ, বন্ধ চুপ করে দেবে। কর। মুখের ওপর কথা বলছিস? তার সামনে দাঁড়িয়ে কিরকম করে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস তুই? তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা ওনার বাড়ি। তুই যে খাবার খাস সেই খাবারটা ওনারই দয়া। তুই ওনার সামনে দাঁড়িয়ে এরকম উদ্ধত ভাবে কথা বলছিস? ক্ষমা চা, ক্ষমা চা, এক্ষুনি এক্ষুনি চা। ছেড়ে দাও ধর্ম, ও তো এখনো ছেলে মানুষ। ছেলে মানুষ আবার কি? বয়স তো বেড়েই চলেছে। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় এখনো সেটা শেখেনি। বাবু, আপনি ঠিক কথাই বলেছেন। ও
তোর কথা শোনাটা আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ঠিক আছে, আমার কথাটা যে তুমি শুনেছো তাতেই আমি সুখী। গঙ্গা, হ্যাঁ বাবা। অরুণ যে কোনো শুভ কাজ শুরু করার আগে সেই কাজের শুভারম্ভ তোমার হাত দিয়ে হলে সে কাজ সফল হবে জানি। কাল সকাল ওই কাগজগুলোতে পুজোর হলুদ আর সিঁদুর ছুঁয়ে দিস তোমা। ঠিক আছে বাবা। গঙ্গা, আমার মা তো তোমাকে খুব ভালোবাসতো, তাই জন্য আমার মায়ের নামে যে কাজ শুরু হচ্ছে সেই কাজের শুরু তোমার হাত দিয়ে করাতে চাই। তুমি বুঝেছো? আমার মা সব সময় বলতো যে তুমি সব ভালোই করবে, তাই তুমি সবসময় ভালো কাজ করলে তোমার সঙ্গেও ভালো হবে। আরে দিদি ভাই, তুমি বলো আর না বলো, গঙ্গা সবসময় সঠিক কাজই করে থাকে, সব সময় সবার ভালোই ভাবে। চলো। কি বাবা, আমি তো তোমার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করছিলাম আর তুমি উল্টে আমাকেই মারতে শুরু করলে। আরে তুই ওর থেকে টাকার সাহায্য চাইছিলি, সেই সময় যদি আমি কিছু না বলতাম তাহলে ওদের মনে হতো না যে আমি তোকে সাপোর্ট করছি। ওদের যাতে এরকম সন্দেহ না হয় সেই জন্য তো আমি তোকে মারলাম। আরে তাতে কি হলো, থাপ্পড় মেরে তুমি অপমান করে গেলে আর পয়সাও পেলে না। আরে ওদের দেবার কি দরকার, আমরা চুরি করেই তো নিতে পারি। আর টাকা তো চুরি করে নিতেই পারি, কিন্তু তাহলে সন্দেহ আমাদের উপর পড়বে, তাই না? সন্দেহ যাতে না হয় সেরকম একটা আইডিয়া আছে আমার কাছে। হ্যাঁ, এই দেখ। কিন্তু বাবা, যখন ব্রিফকেসে দেখবে টাকা নেই তখন তো আমাদেরই সন্দেহ করবে, তাই না? হুম। আরে ঠিক এরকমই আরেকটা ব্রিফকেস নিয়ে এসে এটাকে বদলে দিলেই হয়। আরে তুমি বুঝতে পারছো না, ব্রিফকেসে টাকা না থাকলে আমাদের সন্দেহ করবে না। সন্দেহ যাতে না হয় সেই জন্য একটা আইডিয়া আছে। শোন, রাতের বেলা আমরা ওই টাকা সরিয়ে ফেলবো, এখন তার সময় হয়নি। আমি এখনই গিয়ে এরকমই দেখতে একটা ব্রিফকেস নিয়ে আসছি, তারপর কি করতে হবে সেটা রাতে বলে দেবো, ঠিক আছে? সরি রে, তখন তোকে মেরেছিলাম, একদম রাগ করিস না। ওকে বাবা। শুনুন শুনুন শুনুন, আমি যে কথাটা বলছি মন দিয়ে শুনুন। এক সত্যি গাথা বলছি, সেটা সবাই শুনুন। নাগ দেবীর কথা শুনুন সবাই। কোনো বাড়িতে সৌভাগ্য আসতে চলেছে, সেই বাড়ি কোন দিকে দেবী নির্দেশ করলে ভূত, ভবিষ্যৎ ও বর্তমানও বলে দিতে পারি সেই বাড়ির সব সত্যিকারের দৈববাণী শুনতে পাবেন। দেবীর কৃপাতে এক ধনী লোকের মহলে পত্নী আর দিব্য শক্তির অংশধারিণীর মধ্যে দাবা খেলা চলছে। মনুষ্য রূপ ধারণ করে সে ফিরে এসেছে। অল্প বয়সে যে স্ত্রী মারা গিয়েছিল সেই সহধর্মিণী এখন ওই বাড়ির কুলদেবী হয়ে উঠেছে।
সবাইকে সে রক্ষা করছে। বাড়ির কুলদেবী, বাড়ির অধিষ্ঠাত্রী দেবী হয়ে উঠেছে। আর একদিকে ভগবানের অংশে জন্মগ্রহণ করা এক শক্তি রূপ, সেও ছিল বাড়িতে। দেবীর মায়ের কথা রক্ষা করার জন্যে, নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্যে সে প্রাণ নিতে প্রস্তুত ছিল। বদলা নেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। অনাচিত, দক্ষ, বাসুকি, শঙ্খপাল, অরক্ষক, গৌরা, নাগা, প্রকাশিকা এরকম 8টা নাগের বংশধর। নাগ দেবীর দিব্য শক্তির অংশধারিণী, নিজের সীমা অতিক্রম করেছে মায়াজাল ছিন্ন করে নাগদেবের বংশের দিব্য শক্তিধারী নাগিনী। নিজের শক্তি প্রদর্শন করার জন্য দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। ঢিপির বাইরে সে বেরিয়ে এসেছে, কিন্তু এখনো সে তার শত্রুদের কোন রকম শিক্ষা দিতে সক্ষম হয়নি। প্রতিহিংসার আগুনে সে জ্বলছে এবং বদলা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। মাথা উঁচু করে চলছে সে। তার ক্ষমতা আর আশীর্বাদের ওপর ভরসা রেখে সে অপেক্ষা করে রয়েছে ঠিক সময় ছোবল মারার জন্যে। কিন্তু এদের সাথে রয়েছে আশীর্বাদ, রামের সীতার মতো, সত্যবানের সাবিত্রীর মতো। এই ঘরেই সে ছিল, এই ঘরেই সে বাস করছিল তখনও। যতক্ষণ সেই অর্ধাঙ্গিনী আত্মা রয়েছে, ততক্ষণ এই পরিবারের ওপর কোনো বিপদ আসতে পারবে না। কাল হয়ে সে যতদিন পাহারা দিতে থাকবে, নাগ শক্তির প্রতিশোধের খেলা কিছুতেই সফল হতে দেবে না। শুনুন, এই সত্যি কথা শুনুন। বাবা, আরে এটা আনতে এত দেরি করলে কেন? আরে কারোর যাতে সন্দেহ না হয় সেই জন্য ঠিক একই রকম দেখতে ব্রিফকেস আনতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খুলো দেখি। হ্যাঁ, এই নে। বাবা, কোনো তফাতই বোঝা যাচ্ছে না, দুটো একদম একরকম দেখতে। চলো ব্রিফকেসটাকে চেঞ্জ করে টাকাগুলো সরিয়ে নি। বেশি তাড়াহুড়ো করিস না। যে কোনো সময় অন্য যে কোনো কাজ করা যেতে পারে, কিন্তু চুরি করতে হলে তার একটা উপযুক্ত সময় দেখেই করা দরকার। আরে করবো তো টাকা চুরি, এত হিসেব কষার কি হলো? সবকিছুর খেয়াল রাখতে হয় বাবা। সবাই যখন গভীর ঘুমে ডুবে যাবে, সেটাই চুরি করার উপযুক্ত সময়। আরে বাড়ির সবাই কখন ঘুমাবে আর কখন চুরি করবো কে জানে? আরে প্রাণী হোক আর পক্ষী, কাক হোক বা পেঁচা অথবা মানুষ, রাত্রি 2টো বেজে গেলে সবাই গভীর ঘুমে অচেতন হয়ে যায়।
লরির ড্রাইভার হোক বা ওয়াচম্যান হোক, ওদের ওই সময়তেই ঘুমে আচ্ছন্ন করে দেয়, গভীর রাতে 2টোর সময়। আমরা যদি ওই সময় টাকা সরাতে পারি তাহলে কেউ আমাদেরকে দেখতে পাবে না। বাবা এখন তো মোটে 11টা, এই 3 ঘন্টা ধরে করবো কি আমরা? এই রাতটা মনে করো আমাদের শিবরাত। বাবা তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া, এক্ষুনি আসছি। বাবা আবার কি করতে যাচ্ছে এখন কিছুই বুঝতে পারছি না। কোথায় যেন দেখেছি আমি ওর ফটো, কোথাও তো একটা দেখেছি বলে মনে হচ্ছে। ব্রিফকেস ওপেন করো। বাবা দাঁড়াও। বাবা এ আবার কি? জানকির এই ফটোটা কে রেখেছে ব্রিফকেসের ভেতরে? যখন টাকা ভর্তি ওই ব্রিফকেসটা আমার হাতে আসবে তখন ওই ব্রিফকেসটা ওরা খুলবে। ওই ব্রিফকেসে জানকির ফটোটা দেখে ওদের সবার মাথা খারাপ হবে। ওদের সামনে ওই টাকা জানকির আত্মায় সরিয়েছে এরকম একটা মন গড়া গল্প খাড়া করতে পারলেই পুরো সন্দেহটা আমাদের ঘাড়ে না পড়ে জানকির ভূতের ওপরই পড়বে। বাবা সত্যি তোমার মাথায় আসে? আরে বাবা, আমি হলাম রাজনীতির চাণক্য। যে অন্যদের ভুল থেকে কি করে টাকা কামিয়ে নিতে হয় সেটা জানে, সে নিজের দোষ অন্যদের ঘাড়ে চাপিয়েও দিতে জানে।